ঘণ্টাব্যাপী ফোন আলাপে তীব্র উত্তেজনা, ট্রাম্প নেতানিয়াহুর দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে নতুন মোড়। আমেরিকার বিমানবন্দরে আর লম্বা লাইন নয়, সিবিপি নিয়ে এলো দারুণ ফ্রি অ্যাপ। আমেরিকার ওপর নির্ভরতা শেষ, 739 বিলিয়ন ইউরোর মহাপরিকল্পনায় নিজস্ব সামরিক শক্তি ইউরোপ। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তুমুল উত্তেজনা। পর্দার আড়ালে কি এমন ঘটল যার কারণে নেতানিয়াহুর উপর চরম ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প বললেন, আমি যা বলবো সে সেটাই করবে। আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার এই চরম দ্বন্দ্বের আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে 1 ঘণ্টা দীর্ঘ এক উত্তপ্ত ফোনালাপ হয়। মূলত ইরানকে মোকাবেলা করার কৌশল নিয়েই এই দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প ইরানে অপারেশন স্লেজ হ্যামার নামে নতুন বিমান হামলার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কাতার, সৌদি আরব ও আরব আমিরাতের মতো পার্শ্ব উপসাগরীয় মিত্রদের অনুরোধে শেষ মুহূর্তে তিনি সেই হামলা স্থগিত করেন। ট্রাম্পের এই আকস্মিক যুদ্ধবিরতি এবং পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেতানিয়াহু। ইসরায়েলের দাবি, এই বিলম্বের সুযোগ নিয়ে ইরান কেবল সময় ক্ষেপণ করছে। নেতানিয়াহু সরাসরি ট্রাম্পকে বলেন, হামলা স্থগিত করা একটি মস্ত বড় ভুল ছিল, কিন্তু নেতানিয়াহুর এই চাপকে পাত্তাই দেননি মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সাফ জানিয়ে দেন, তিনি নিজেই এই যুদ্ধের চালকের আসনে আছেন এবং নেতানিয়াহু তাঁর কথাই শুনবেন। ট্রাম্প আরও কয়েকটা দিন কূটনীতিক সময় দিতে চান, তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সঠিক সমাধান না এলে খুব দ্রুতই সামরিক হামলা চালানো হবে। ট্রাম্প নেতানিয়াহুর এই সংঘাত বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, বিশ্ববাসীর নজর এখন সেই দিকে। আমেরিকার ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার দিন এবার শেষ। বিমানবন্দর কিংবা সমুদ্র বন্দরের দীর্ঘ লাইন এড়িয়ে কিভাবে মাত্র কয়েক মিনিটে ইমিগ্রেশন পার হবেন তা নিয়ে মার্কিন প্রশাসন দিল এক দারুণ সুখবর। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি তাদের বিশেষ মোবাইল পাসপোর্ট কন্ট্রোল বা এমপিসি অ্যাপের পরিধি আরও বাড়িয়েছে। আমেরিকার বিমানবন্দরগুলোতে গ্লোবাল এন্ট্রির মতো প্রিমিয়াম সেবা থাকলেও তার ইন্টারভিউ স্লট পেতে মাসের পর মাস ব্যাকলগ বা অপেক্ষা করতে হয়। ঠিক এই জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে বিকল্প হিসেবে কাজ করবে এই এমপিসি স্মার্টফোন অ্যাপ। সম্প্রতি ইউএস ভার্জিন আইল্যান্ডের 3টি বিমানবন্দরের এই সেবা চালুর মাধ্যমে এখন আমেরিকার মোট 63টি প্রবেশ পথে এই বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে 38টি মূল ভূখণ্ডের আন্তর্জাতিক বিমানবন্দর এবং 14টি আন্তর্জাতিক প্রি ক্লিয়ারেন্স সাইট। এই ফ্রি অ্যাপটি ব্যবহার করতে পারবেন মার্কিন নাগরিক, স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ড হোল্ডার, B1 কিংবা B2 ভিসা থাকা কানাডিয়ান দর্শনার্থী এবং রিটার্নিং এস্টা হোল্ডাররা। যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে ডিজিটালভাবেই তাদের পাসপোর্ট তথ্য এবং কাস্টমস ডিক্লারেশন জমা দিতে পারবেন এবং বিমানবন্দরে পৌঁছে সরাসরি ডেডিকেটেড এক্সপ্রেস লেন ব্যবহার করতে পারবেন। এতে ইমিগ্রেশনের সময় প্রায় 15 থেকে 30 মিনিট বেঁচে যাবে। অ্যাপটিতে বায়োমেট্রিক এবং ছবি আপলোড করার নিয়ম থাকলেও নিরাপত্তার স্বার্থে সিবিপি জানিয়েছে 12 ঘন্টার মধ্যেই সরকারি সার্ভার থেকে সবকিছু মুছে ফেলা হয়। তাই জ্যামাইকা, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসের মতো ব্যস্ত বিমানবন্দর দিয়ে ভ্রমণের আগে আজই ডাউনলোড করুন এই অ্যাপ এবং আপনার ইমিগ্রেশন করুন আরও সহজ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের মাঝে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৈশ্বিক ভূরাজনীতি। ওয়াশিংটনের উপর দীর্ঘদিনের নিরাপত্তা নির্ভরতা কাটিয়ে এবার নিজেদের সুরক্ষায় সম্পূর্ণ স্বাধীন ও স্বাবলম্বী সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউরোপ। সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী মারিও দ্রাগির একটি সাম্প্রতিক বক্তব্য ইউরোপের বর্তমান মানসিকতাকে স্পষ্ট করছে, যেখানে তিনি বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো আমরা সত্যি একা হয়ে পড়েছি। মূলত
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একতরফা ও ব্যবসায়িক পররাষ্ট্রনীতির কারণে এই সংকটের শুরু। ন্যাটোর যৌথ সুরক্ষার দীর্ঘদিনের নিশ্চয়তা এখন প্রশ্নের মুখে। ফলে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের সামরিক বাজেট রেকর্ড 739 বিলিয়ন ইউরোতে উন্নীত করেছে, যার মধ্যে জার্মানি একাই 117 বিলিয়ন এবং ফ্রান্স 78 বিলিয়নেরও বেশি ইউরো বরাদ্দ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন চালু করেছে তাদের রেডিনেস 2030 মহাপরিকল্পনা। এর আওতায় শিথিল করা হচ্ছে কর নীতি এবং যৌথ সামরিক ক্রয়ের জন্য 800 বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করা হচ্ছে। পাশাপাশি সেফ নামক বিশেষ আর্থিক ব্যবস্থার মাধ্যমে যৌথ অস্ত্র ক্রয়ের জন্য সদস্য দেশগুলোকে 150 বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আমেরিকার উপরে একক নির্ভরতা কমাতে ইউরোপ এখন কানাডা ও যুক্তরাজ্যের মতো মিত্রদের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে। অর্থনৈতিকভাবে চীন ও মার্কিন শুল্কের চাপ সামলাতে তারা ডি-রিস্কিং বা ঝুঁকি কমানোর নীতি গ্রহণ করছে। আমেরিকাকে ছাড়াই ইউরোপের এই বিশাল সামরিক পুনরুত্থান বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানান। বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় বৈধ উপায়ে অভিবাসী কর্মী নিয়োগ করতে ইতালি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সকালে সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালি রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ এবং বৈধ জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশি অভিবাসীদের কাছে ইতালি অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন এবং দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ এবং ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী এবং দৃঢ় বন্ধুত্বের কথা উল্লেখ করেন। তবে একই সাথে তিনি সমুদ্রপথে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। উভয় পক্ষই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে ইতালিতে জনশক্তি রপ্তানি বাড়ানোর উপর জোর দেন। এই প্রসঙ্গে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ অভিবাসন প্রক্রিয়া সফলভাবে চলছে এবং গত এক বছরে প্রায় 20,000 বাংলাদেশি বৈধভাবে ইতালিতে গেছেন। এছাড়া তথ্যমন্ত্রী দুই দেশের সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করার উপরে তাগিদ দেন। তিনি ইতালির উন্নত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্প্রচার খাতের আধুনিকায়নে যৌথ কাজ করার প্রস্তাব করেন। চলতি সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইন নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দুই দেশেই 2600 কিলোমিটার দীর্ঘ এই গ্যাস পাইপলাইনের রুট ও নির্মাণ শৈলী নিয়ে একমত পোষণ করেছে। তবে এর বাণিজ্যিক ও দামের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখনও চূড়ান্ত দর কষাকষি চলছে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো রুশ গ্যাস বর্জন করায় বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খায় মস্কো। সেই ঘাটতি পূরণ করতেই এবার চীনের বিশাল বাজারের দিকে ঝুঁকছেন ভ্লাদিমির পুতিন। এই পাইপলাইনটি সম্পূর্ণ হলে প্রতি বছর 50 বিলিয়ন ঘনমিটার গ্যাস পশ্চিম সাইবেরিয়া থেকে মঙ্গোলিয়া হয়ে চীনে পৌঁছবে, যা যুক্তরাজ্যের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় দ্বিগুণ। চীনের জন্য এই পাইপলাইনটি অত্যন্ত নিরাপদ, কারণ এর ফলে তাদের সমুদ্র পথের উপর নির্ভরতা কমবে। তবে ক্রেমলিন জানিয়েছে, রুট ঠিক হলেও গ্যাসের দাম নির্ধারণ নিয়ে এখনো চূড়ান্ত চুক্তি বাকি। মূলত রাশিয়ার দুর্বল অবস্থানের সুযোগ নিয়ে বেইজিং সস্তায় গ্যাস চাইছে, যা মস্কোর বিশাল অবকাঠামোগত খরচ তোলার ক্ষেত্রে বাধা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজেক্ট কেবল জ্বালানি ব্যবসা নয়, এটি পশ্চিমা বিশ্বকে রুখতে রাশিয়া ও চীনের একজোট হওয়ার বড় রাজনৈতিক হাতিয়ার। এই পাইপলাইন 2030-এর দশকে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ এবং দামের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে।